চলুন আজ কথা বলা যাক এমন একটা অদৃশ্য সিস্টেম নিয়ে যা আসলে প্রতিদিন আমাদের বিশ্ব অর্থনীতিকে চালাচ্ছে। পর্দার আড়ালে থাকা এই বিশাল নেটওয়ার্কটা ঠিক কিভাবে কাজ করে আসুন আজ সেটাই একটু তলিয়ে দেখা যাক। কখনো কি মনে প্রশ্ন জেগেছে প্রতিদিন যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের লেনদেন হয় সেটা চোখের পলকে কিভাবে পৃথিবী জুড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়? এই বিপুল পরিমাণ টাকা আসলে কিভাবে সফর করে? উত্তরটা শুনলে মনে হবে খুব সহজ, কিন্তু আসলে বেশ গভীর। পুরো ব্যাপারটা ঘটে একটা অদৃশ্য অবকাঠামোর মাধ্যমে, আর এই নেটওয়ার্কটাই হল আধুনিক বিশ্ব অর্থনীতির একেবারে মূল ভিত্তি। ভাবার কোনো কারণ নেই যে বিভিন্ন দেশের অর্থনীতিগুলো এক একটা আলাদা দ্বীপের মতো। না, বরং সেগুলো সব এক সুতোয় বাঁধা, যা মিলে একটা বিশাল বৈশ্বিক জাল বা ওয়েব তৈরি হয়েছে। চলুন দেখি এই নেটওয়ার্কটা ঠিক কিভাবে গড়ে উঠল। ব্যাপারটাকে অনেকটা একটা বিশাল জটিল পাইপলাইন নেটওয়ার্কের মতো করে ভাবা যেতে পারে। এই যে অদৃশ্য পাইপ আর ভালভ, এগুলোর কারণেই কিন্তু ব্রাজিলের কোনো একটা কোম্পানি জাপানের কোনো সাপ্লায়ারকে মুহূর্তের মধ্যে পেমেন্ট পাঠিয়ে দিতে পারে। তো এই যে বিশাল নেটওয়ার্ক, এর একেবারে কেন্দ্রে আছে দুই ধরনের প্রধান শক্তি। একদলকে বলা যায় এর চালক বা ইঞ্জিন, আর অন্য দল হল পথপ্রদর্শক বা নেভিগেটর। চলুন এদের সাথে একটু পরিচিত হওয়া যাক। এই পুরো সিস্টেমের মূলে কিন্তু আছে দুই ধরনের ব্যাংক। একদিকে আছে কমার্শিয়াল ব্যাংকগুলো, এদেরকে বলা যায় সিস্টেমটার ইঞ্জিন, মানে এরাই প্রতিদিনের কাজগুলো করে সিস্টেমটাকে সচল রাখে। আর অন্যদিকে আছে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক, যারা হলো নেভিগেটর। তাদের কাজ হলো নিশ্চিত করা যে এই বিশাল জাহাজটা যেন ঠিক পথে চলে, কোনো ভুল দিকে না যায়। তাহলে চলুন প্রথমে এই ইঞ্জিনগুলোর কথাই ভাবি। এই কমার্শিয়াল ব্যাংকগুলোই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যকে সত্যি সত্যি সম্ভব করে তোলে। এরাই বিভিন্ন কোম্পানিকে ঋণ দেয়, বিশ্বজুড়ে টাকার লেনদেন সম্পন্ন করে, আর আমাদের সবার সঞ্চয়ে নিরাপদে রাখে। বলা যায় অর্থনীতির চাকা ঘোরানোর মূল কারিগর কিন্তু এরাই। আর অন্যদিকে যারা ন্যাভিগেটর মানে সেন্ট্রাল ব্যাংক, তাদের দায়িত্বটা কিন্তু আরও অনেক কৌশলগত। তারা একটা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামলায়, টাকার মান নিয়ন্ত্রণ করে, আর সবচেয়ে জরুরি বিষয় হলো যখন কোনো অর্থনৈতিক সংকট দেখা দেয় তখন শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে, পুরো সিস্টেমকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচায়। আসলে মূল কথাটা হলো একটা কেন্দ্রীয় ব্যাংকই হলো নির্ভরযোগ্যতার প্রতীক। কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের ওপর বিশ্বের আস্থা যত বেশি থাকবে, আন্তর্জাতিক ব্যবস্থায় সেই দেশের অর্থনীতিও ততটাই স্থিতিশীল বলে ধরে নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হল, এই টাকাটা ঠিক কিভাবে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেয়? চলুন একটা আন্তর্জাতিক লেনদেনের একেবারে ভেতরে ঢুকে দেখি প্রক্রিয়াটা আসলে চলে কিভাবে। খুব সাধারণ একটা প্রশ্ন, কিন্তু মাথায় আসতেই পারে, তাই না? একটা ব্যাংকের শাখা তো আর পৃথিবীর প্রত্যেকটা গ্রামে বা শহরে নেই, তাহলে টাকাটা ঠিকঠাকভাবে সেখানে পৌঁছায় কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে একটা ইন্টারেস্টিং কনসেপ্টে, যেটাকে বলা হয় বিশ্বাসের শৃঙ্খল। দেখুন, প্রক্রিয়াটা শুরু হয় আপনার এলাকার কোনো স্থানীয় ব্যাংক থেকে। তারা পেমেন্টের অনুরোধটা পাঠায় তাদের চেয়ে বড় কোনো করেসপন্ডেন্ট ব্যাংকের কাছে, যার আন্তর্জাতিক নেটওয়ার্ক আছে। সেই বড় ব্যাংকটা তখন সুইফটের মতো আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম ব্যবহার করে টাকাটা শেষ পর্যন্ত পৌঁছে দেয় বিদেশের নির্দিষ্ট ব্যাংকটিতে। মানে এখানে প্রত্যেকটা ধাপ তার আগের ধাপের ওপর বিশ্বাস রেখেই কাজটা সম্পন্ন করে। এই যে পুরো প্রক্রিয়াটা আমরা দেখলাম, ফর্মালি একেই বলা হয় করেসপন্ডেন্ট ব্যাংকিং। সোজা কথায় এটা এমন একটা ব্যবস্থা যেখানে ব্যাংকগুলো একে অপরের সঙ্গে অ্যাকাউন্ট খুলে রাখে। কেন? যাতে সেসব জায়গায়ও লেনদেন করা যায় যেখানে তাদের নিজেদের কোনো শাখা নেই। আজকের এই ডিজিটাল নেটওয়ার্ক দেখতে হয়তো খুব আধুনিক, কিন্তু এর পেছনের মূল ধারণাটা কিন্তু হাজার বছরের পুরনো। প্রাচীনকালের সেই সিল্ক রোড বা সমুদ্র বাণিজ্যের মতোই আজকের সিস্টেমটাও নির্ভর করে কিছু সাধারণ নিয়মকানুন আর দক্ষতার ওপর। আর ঠিক এ কারণেই প্রতিদিন কোটি কোটি লেনদেন এত সহজে করা সম্ভব হচ্ছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সিস্টেমটার ক্ষমতা নিয়ে কথা বললাম। এবার চলুন এর সবচেয়ে বিপজ্জনক দিকটা নিয়েও একটু আলোচনা করা যাক, মানে বৈশ্বিক ঋণ আর তার সাথে জড়িয়ে থাকা ঝুঁকিগুলো। আন্তর্জাতিক ঋণের দেখুন দুটো দিকই আছে, অনেকটা এক মুদ্রার এপিঠ ওপিঠের মতো। একদিকে এই ঋণ দিয়ে রাস্তা, বন্দর বা নতুন কারখানা তৈরি হয়,
যা একটা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাহায্য করে। কিন্তু অন্যদিকে ঠিক এই কারণেই একটা দেশের অর্থনীতি বিশ্বজুড়ে আসা যে কোনো অর্থনৈতিক ঝড়ের সামনে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কিন্তু ভাবুন তো, যখন এই সিস্টেমটা কোনো কারণে চাপের মুখে পড়ে, তখন কি হতে পারে? একটা মাত্র ব্যাংকের পতনও কিন্তু বিশ্বজুড়ে তার ধাক্কা পাঠাতে পারে। কোনো দেশ যদি তার ঋণ শোধ করতে না পারে, তাহলে পুরো ব্যবস্থায় অস্থিরতা তৈরি হতে পারে। আর এর ফলে যখন বিশ্বাসটা নষ্ট হয়ে যায়, তখন বিনিয়োগকারীরা খুব দ্রুত তাদের টাকা তুলে নিতে শুরু করে, যেটাকে বলা হয় ক্যাপিটাল ফ্লাইট। আর ঠিক তখনই সেই যে বিশ্বাসের শৃঙ্খলের কথা বলছিলাম, ওটা ভেঙে যেতে পারে। আর সেটা যদি হয়, তাহলে এমন এক মারাত্মক পরিস্থিতি তৈরি হয় যা পুরো বিশ্ব অর্থনীতিকেই নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে আলোচনার একদম শেষে এসে আমরা আবার সেই মূল ভিত্তিটার দিকেই ফিরে আসি, যা এই পুরো জটিল সিস্টেমটাকে এক সুতোয় গেঁথে রেখেছে। এই যে বিশাল নেটওয়ার্কটা, এটা কিন্তু টাকার ধারণাই আমূল বদলে দিয়েছে। টাকা এখন আর শুধু পকেটে থাকা কোনো কাগজের নোট বা কয়েন নয়। না, টাকা এখন রূপান্তরিত হয়েছে তথ্য, ডেটা আর ঋণের এক বৈশ্বিক প্রবাহে, যা কোনো দেশের ভৌগোলিক সীমানা মানে না। তাহলে সবকিছুর মূলে আসলে কি? একটা খুব সুন্দর কথা আছে যে আন্তর্জাতিক ব্যাংকিং আসলে আর কিছুই নয়, এটা হলো বৈশ্বিক বিশ্বাসের একটা প্রাতিষ্ঠানিক রূপ। এটা শুধু টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর কোনো মেকানিজম নয়, বরং এটা একটা সেতু যা একটি দেশের স্বপ্ন আর সম্ভাবনাকে বিশ্বের বিশাল পুঁজির ভাণ্ডারের সাথে যুক্ত করে। তবে সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে আমরা একটা দারুণভাবে সংযুক্ত বিশ্বে বাস করছি, এখানে সেই সবচেয়ে জরুরি জিনিসটা অর্থাৎ বিশ্বাস, সেটা কিভাবে বজায় রাখা হয়? এই প্রশ্নটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক কিছু ভাবার সুযোগ করে দেয়।